দর্শক আমন্ত্রণ, চ্যানেল 24 এর সকাল 11টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মিলা খন্দকার। চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার ডাভোসের 17তম বার্ষিক সভার উদ্বোধনী অধিবেশন চলছে। এতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর উদ্বোধন করেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। এবারের সামার ডাভোসের মূল থিম উদ্ভাবন। উদ্বোধনী অধিবেশনে বক্তারা বলেন, বিশ্ব অর্থনীতি একটি জটিল সময় পার করছে, রয়েছে বিভিন্ন চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সব দেশকে একসাথে কাজ করতে হবে। স্থানীয় সময় দুপুরে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তারেক রহমান। আগামীকাল সই হবার কথা রয়েছে বেশ কয়েকটি সমঝোতা স্মারকের। আর শুক্রবার চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানবো চীনের দালিয়ান থেকে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামিটে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে আসলে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে এই বৈশ্বিক প্ল্যাটফর্মের গুরুত্ব কতটা দেখছেন, পাশাপাশি জানাবেন বেইজিংয়ে কি কি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। মিলা, স্থানীয় সময় সকাল 10টায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস যেটি হচ্ছে সেটির আনুষ্ঠানিক যে উদ্বোধন সেটি হয়েছে এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এটি উদ্বোধন করেছেন এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান তিনি দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন। তিনি মূলত স্পিড ট্রেনে বেইজিংয়ে যাবেন এবং দুই দেশের যে আনুষ্ঠানিক যে দ্বিপাক্ষিক যে আলোচনা সেটি মূলত আগামীকাল থেকে বেইজিংয়ে শুরু হবে। আমরা জানতে পেরেছি যে 25 তারিখে চীনের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক হবে এবং সেখানে বেশ কয়েকটি সমঝোতা স্মারক এবং চুক্তি সই হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এবং একই সাথে তিনি বিজনেস যে সামিট রয়েছে সেখানেও তিনি অংশগ্রহণ করবেন এবং বাংলাদেশ যে চীনা বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি জায়গায় সেই বিষয়গুলো তিনি চীনা যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সামনে তিনি উপস্থাপন করবেন। এবং একই সাথে 26 তারিখে চীনের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। পরবর্তীতে 26 তারিখ বিকেলের দিকে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করবেন। যেহেতু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পরে প্রথমবারের মধ্যে চীন সফর, তো এই চীন সফরের মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং বাংলাদেশে চীনের বিনিয়োগ আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে দুদেশের পক্ষ থেকেই। মিলা। জি প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক, চীনের দালিয়ান থেকে সহকর্মী আশিকিন প্রিন্স আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। 1-2 দীর্ঘ 10 বছর ধরে জলাবদ্ধ একটি জনপদ, যেখানে বিপর্যস্ত প্রায় 22 লাখ মানুষের জীবন। বলছি ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা বাঁধ প্রকল্প এলাকার কথা। মেয়াদ আর বরাদ্দ বাড়িয়ে 1300 কোটি টাকা খরচ করেও সীমাহীন দুর্ভোগ থেকে রেহাই দিতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। তাই ডিএনডি প্রকল্পের সাথে যুক্ত সবাইকে জবাবদিহিতার মুখোমুখি করার তাগিদ ভুক্তভোগী ও বিশেষজ্ঞদের। ইমতিয়াজ মাহমুদের রিপোর্ট। মাতুয়াইলের শামীমবাগের একটি কারখানায় আগুন নেভাতে ছুটছিল দমকল বাহিনীর গাড়ি। তবে আগুন নেভানোর আগে এখানে জয় করতে হয় জলাবদ্ধতা আর ভাঙা রাস্তা। প্রায় 22 লাখ মানুষের যাতায়াতে এমন ভোগান্তি 12 মাসের। গুগল ম্যাপ থেকে পাওয়া ছবি থেকে দেখা যায় 2013 সালে এখানে ছিল পাকা রাস্তা আর ফসলি জমি, কিন্তু 2023 ও 25 সালের ছবিতে দেখা যায় শীতের মৌসুমেও তলিয়ে আছে রাস্তা। এই রাস্তা দিয়ে আমাদের আসলে কোনো উপকার আসে না। যখন বৃষ্টি হলে এই কোমর পানি হয়ে যায়, এখানে গাড়ি উল্টাইয়া পড়ে যায়, কিন্তু সরকারের কোনো পদক্ষেপ নেয় না। ঢাকা নারায়ণগঞ্জ ও ডেমরার 57 বর্গ কিলোমিটার এলাকায় 1962 সালে নেওয়া হয়েছিল ডিএনডি সেচ প্রকল্প। উদ্দেশ্য ছিল বন্যা ও জলবদ্ধতা থেকে ঢাকাকে রক্ষা করা, কিন্তু 1988 সালের পর থেকে অপরিকল্পিত নগরায়নে বদলে যায় বাস্তবতা। হাড় ভাঙা, পা ভাঙা এইসব রুগী নিতে গেলে তো আরও বেশি ক্ষতি হয়, রাস্তাটা যাওয়া যায় না, খুব কষ্টজনক। একটা মানুষ মারা গেলে যে লাশ নিয়ে যাবে সেটাও তো নেওয়া খুব কষ্ট। প্রতিদিন মনে করেন প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ি টাড়ি। হ্যাঁ, মানে এই দুর্ভোগ আমি এই 7-8 বছর ধরে এই অবস্থা। জলাবদ্ধতা বাড়তে থাকায় ডিএনডি প্রকল্পের দ্বিতীয় ধাপ শুরু হয় 2016 সালে। 550 কোটি টাকার ব্যয় বেড়ে দাঁড়ায় 1300 কোটিতে। সময়ও বাড়ানো হয় 4 বছর। অবশেষে 2024 সালে কাজ শেষ হলেও মেলেনি সমাধান। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি জমে থাকে বছর জুড়ে।
পাম্পগুলো যখন চলছে তখন পানি আসে না, অর্থাৎ খালে পানি আসছে না, খালগুলো দখল হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড আরও 4টা পাম্পের স্টেশন বসাবে ঠিক করলো, কিছু খাল পুনর্খনন করলো, কিন্তু এটা কাজে দিল না এবং কাজে দেবে না। এখন আমার কথা হচ্ছে, এই যে পরিকল্পনা করে কয়েকশো কোটি টাকা খরচ করা হলো, এর দায় কার? ডিএনডি বাঁধ প্রকল্প এলাকায় জলাবদ্ধতার কারণ খুঁজতে 2023 সালে 9 সদস্যের কমিটি গঠন করেছিল পানি উন্নয়ন বোর্ড, যার সদস্য ছিলেন এনায়েতুল্লাহ, যিনি সংস্থাটির বর্তমান মহাপরিচালক। কোনোভাবেই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। এটা যদি পানি উন্নয়ন বোর্ড করে থাকে, পানি উন্নয়ন বোর্ডের ডিজি দায়ী, পানি উন্নয়ন বোর্ডের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার দায়ী, পানি উন্নয়ন বোর্ডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দায়ী, এবং যে মন্ত্রী এগুলো অনুমোদন করেছেন তিনি দায়ী। কাজে আজকের সময় এসছে প্রশ্ন তোলার, এই প্রজেক্টটা কে অ্যাপ্রুভ করেছে, কে ডিজাইন করেছে, কে কনস্ট্রাক্ট করেছে, এই সকলে দায়ী। দীর্ঘ ব্যর্থতার পর ডিএনডি প্রকল্প সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আগে মনে করে যে পানি উন্নয়ন বোর্ড এটা করবে না সিটি কর্পোরেশন করবে, তা ওয়াসা করবে, কে এরকম একটা ছিল, যা দেখা যায় একটা খালের মধ্যে পানি উন্নয়ন বোর্ডও একটা টেন্ডার করতেছে বা আমরা এখন এগুলো আর হবে না। খালগুলো সিটি কর্পোরেশনকে বুঝাই দিতে হবে এবং সিটি কর্পোরেশনকে বুঝাই দেওয়ার পরে দায় দায়িত্ব সিটি কর্পোরেশনের হবে। মাতুয়াইলের শহীদনগর, শামীমবাগ ও আদর্শবাগ এলাকার জলাবদ্ধতার এই দুর্ভোগ সরকারের অজানা নয়, যা পরিণত হয়েছে এখানকার মানুষের জীবনে স্থায়ী সমস্যায়। তাই নতুন সরকারের কাছে এই সীমাহীন দুর্ভোগ থেকে মুক্তি চায় এলাকাবাসী। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা। নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও আফতাব অটোমোবাইলসের পরিচালক সাজেদুল ইসলাম সহ 4 জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। রাতভর নানা নাটকীয়তার পর আজ ভোরে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতের গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে মঙ্গলবার রাত 12টার দিকে বনানীর ডি ব্লকের একটি বাসায় অভিযানে যায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। মামলাটিতে পরোয়ানাভুক্ত আসামি ছিলেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও আফতাব অটোমোবাইলসের পরিচালক সাজেদুল ইসলাম। তবে ঘটনাস্থলে পৌঁছে বাধার মুখে পড়ে পুলিশ সদস্যরা। ভবনের মূল কলাপসেবল গেট বন্ধ রেখে ভেতরে প্রবেশে অস্বীকৃতি জানান দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা। কি জন্য, কি কারণে আমাদের ঢুকতে দিচ্ছেন না? একটা যৌক্তিক কারণ তো থাকতে হবে নাকি? আদালতের সুনির্দিষ্ট পরোয়ানার কথা জানানো হলেও সাড়া দেয়নি ভবনের নিরাপত্তা কর্মীরা। ফলে গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে রাতভর ভবনের বাইরে অবস্থান করতে হয় পুলিশকে। কোনো রেসপন্স নাই, জাস্ট আমাদের হয়রানি করতেছে। হ্যাঁ, নিশ্চিত হয়েছি মানে কি, আমরা এখানে লোকেশন নিয়ে এসেছি, একটু সামনে সামনে এখানে যে আসামিকে ধরতে আসছি তার তো লোকেশন সে এখানে আছে। রাতভর নাটকীয়তার পর সকালে ওই ভবন থেকে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এরপর আইনি প্রক্রিয়া মেনে তাকে আদালতে পাঠানো হয়েছে। আফতাব অটোমোবাইলসের সাবেক এক কর্মকর্তার 23 লাখ টাকা পাওনা পরিশোধ না করায় পরিচালক সাজেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার প্রথম শ্রম আদালত। মামলার নথি অনুযায়ী এই পাওনা আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শফিউল ইসলাম সহ শীর্ষ পর্যায়ের 6 কর্মকর্তা এবং আফতাব অটোমোবাইলসকে বিবাদী করা হয়েছে। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশি পাসপোর্ট ইস্যুতে এস আলমের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা আবেদনের নথি পর্যালোচনা করবেন হাইকোর্ট। তাই সেসব নথি হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের নেতৃত্বে এই হাইকোর্ট বেঞ্চে এ শুনানি হয়। এ সময়ের মধ্যে এস আলমের পাসপোর্টের বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ারও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করতে গেল ফেব্রুয়ারিতে আবারও আবেদন করেন এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম। নিজের স্ত্রী ফারজানা পারভিন এবং 2 ছেলে আশরাফুল আলম ও আসাদুল আলম মাহিরের নাগরিকত্ব পরিত্যাগের আবেদন করেন তারা। বিএনপি সরকার গঠনের পর করা রিটে পরে যাচাই বাছাই শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নওগাঁর পাতাড়ি সীমান্তে নারী ও শিশুসহ 9 জনকে পুশিনের চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বিজিবি জানায় ভোরে আদাতলা বিওপির আওতায় পাতাড়ি সীমান্ত এলাকায় 44 নম্বর মেইন পিলারের কাছে কয়েকজনকে ঘোরাঘুরি করতে দেখে টহল দল। পরে জানা যায় তাদের পুশিনের চেষ্টা করে ভারতীয় 29 বিএসএফ এর ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা। এদের মধ্যে 3 জন পুরুষ, 3 জন নারী ও 3 জন শিশু রয়েছে। বর্তমানে তারা শূন্য রেখায় অবস্থান করছে। এদিকে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি।
দর্শক এ নিয়ে আরো জানাতে নওগাঁ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুন, নতুন করে 9 জনকে পুষে নেওয়ার চেষ্টা করা হয়েছে, সবশেষ জানাবেন সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি কতটা জোরদার করা হয়েছে? নিরাপত্তা তো অবশ্যই জোরদার করা হয়েছে। আমরা যেই জায়গায় পুষিনের চেষ্টা করা হয়েছে ঠিক সেই জায়গাটাতে আসলে অবস্থান করছি। এই জায়গার নাম হচ্ছে পাতারি সীমান্ত এলাকা বলে, এবং এই জায়গার যে দৃশ্যপট সেটি হচ্ছে যে আমরা যেই 9 জনের কথা বলছিলাম, যে 3 জন পুরুষ, 3 জন নারী এবং হচ্ছে যে 3 জন শিশু আছে, তার ঠিক আসলে তারা এখন জিরো লাইনে অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রচন্ড রোদ আছে এখানে। এই রোদের মাঝে তারা বসে থেকে সময় কাটাচ্ছে, এবং একপাশে বিএসএফ সদস্যরা ভারত অংশে এবং বাংলাদেশ অংশে বিজিবি যারা সদস্য আছেন তারা কিন্তু অবস্থান নিয়ে আছেন। তবে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে যে যেহেতু তারা আসলে তাদের কোনো পরিচয় নেই, যার কারণে তাদেরকে আসলে বাংলাদেশ অংশে কোনোভাবে ঢুকতে দেওয়া হবে না। সেই জায়গায় বিজিবির পক্ষ থেকে কড়া নজরদারি রাখা হয়েছে এখানে। এবং এখানকার স্থানীয় মানুষজন যেটি বলছেন যে আজকে ঠিক ভোর 4টা সাড়ে 4টার দিকে আসলে এই পুষিনের চেষ্টা করা হয় বিএসএফ এর পক্ষ থেকে, এবং সেই খবরটি যখন স্থানীয় বিজিবি তারা জানতে পারে এবং তারপরে কিন্তু তারা সেটিকে প্রতিরোধ করে এবং তাদের বাংলাদেশ অংশে আসলে এখন পর্যন্ত ঢুকতে দেয়নি। আপনারা জানেন যে এর আগে ঠিক 5 তারিখ এবং 7 তারিখ আরও 2বার চেষ্টা হয়েছিল পুষিনের নওগাঁ অংশে, সেগুলো আসলে বিজিবি প্রতিহত করেছে, এবং বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে যে এটি আসলে বিএসএফ এর সঙ্গে আলোচনা একটি চেষ্টা চলছে যে যেহেতু তাদের পরিচয় নেই ভারত অংশে তাদেরকে ফেরত পাঠানোর জন্য, যার কারণে তাদেরকে বর্তমানে জিরো লাইনে বসিয়ে রাখা হয়েছে। আমরা ঠিক তেমনটি কিন্তু চিত্র দেখতে পাচ্ছি, এবং বিজিবি বিএসএফ দুই পক্ষই আসলে তারা অবস্থান নিয়ে এখানে আছে। আমরা হয়তো এর পরের যে নিউজগুলো আছে সেই নিউজগুলোতে হয়তো আরও কাছাকাছি থেকে আপনাদেরকে সেই পরিস্থিতি বা সেই যে ঘটনা যে স্থল সেটা আপনাদেরকে দেখাতে পারবো। এরকমই ছিল নওগাঁ থেকে সবশেষ। হারুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নওগাঁ থেকে সীমান্ত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। উজানের ঢলে আবারও বাড়ছে তিস্তা, ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি, তবে কমছে দুধকুমারের পানি। কুড়িগ্রামে 28টি পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন, এতে আতঙ্কে নদী পাড়ের মানুষ। তবে তিস্তার চরাঞ্চলে মৌসুমি ফসল না থাকায় কৃষকদের তেমন ক্ষয়ক্ষতির শঙ্কা নেই। গতকাল লালমনিরহাটে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপদ সীমার উপরে থাকলেও বর্তমানে তা 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী 48 ঘন্টায় তিস্তার পানি আবারও বেড়ে বিপদ সীমার কাছাকাছি অথবা উপর দিয়ে বইতে পারে। দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রাখার দাবি তাদের। দর্শকের বিষয়ে আরো জানাতে কুড়িগ্রাম এবং রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা একটু কুড়িগ্রামে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী গোলাম মাওলার সিরাজ। সিরাজ, জানাবেন কি পরিস্থিতি দেখছেন? মিলা, আজকে সকলের যে তথ্যটি সেটি হচ্ছে সকাল 6টা থেকে সকাল 9টা এর মধ্যে কিন্তু তিস্তার পানি 1 সেন্টিমিটার কমেছে, যেটা পানি উন্নয়ন বোর্ড বলছে যে পানিটি স্থিতিশীল রয়েছে। তবে ধরলার পানি এবং ব্রহ্মপুত্রের পানি কিন্তু এখন পর্যন্ত বাড়ছে, আর দুধকুমারের পানি তো দুদিন থেকেই কমছে আর কি। এই পানি বাড়ার ফলে যে সবচেয়ে বড় যে সমস্যাটি তৈরি হচ্ছে কুড়িগ্রামে, এই কুড়িগ্রাম যেহেতু ভাঙন প্রবণ এলাকা, আমরা সকালেও দেখেছিলাম যে আমার পিছনে যদি আপনাকে দেখায়, আমি আছি কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুরে। এখানে সকালবেলাও আমি পাশের আরেকটি জায়গায় গিয়েছিলাম। আমি এই আমার চারটি বাড়ি এখানে কয়েকদিনের মধ্যে বিলীন হয়েছে, যেটা স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পেরেছি। এবং এরকম এই পানি বাড়ার ফলে এবং কমার ফলে হচ্ছে যে অন্তত 28 থেকে 30টি জায়গায় ভাঙছে নদী, বেশ কয়েকটি নদী। তো এই মানুষগুলো সবচেয়ে কিন্তু বড় বিপদে পড়েছে এবং আবাদি জমি যাচ্ছে, বিশেষ করে হচ্ছে যে রাস্তাঘাট যাচ্ছে, এবং ঝুঁকিতে রয়েছে কয়েক হাজার মানুষ। এই যে পাঁচটি ভাঙন এবং নদী রয়েছে, এই নদীর দূরবর্তী যে মানুষগুলো রয়েছে, এই হাজার হাজার মানুষ কিন্তু এখন আসলে ভাঙনের ঝুঁকিতে রয়েছে। তো বন্যা আসলে বন্যার এবারে ক্ষয়ক্ষতি যতটুকু না হবে বা যতটুকু না হওয়ার কথা, তার চেয়ে বেশি মানুষ কিন্তু ক্ষয়ক্ষতিতে পড়বে, সেটি হচ্ছে যে ভাঙন। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে যে তারা এখানে স্থায়ী প্রকল্পের বাইরেও তারা 21টি জায়গায় জরুরি ভিত্তিতে কাজ করছে, বাকি জায়গাগুলোতেও তারা কাজ করার চেষ্টা করছে। তবে আবারও যদি ভারী বৃষ্টি হয় উজানে বা এই অঞ্চলে, তাহলে কিন্তু এই ভাঙনটা আরো বাড়বে, সেই জায়গাটায় নদের পানিও কিন্তু আরো বাড়তে পারে। মিলা। সিরাজ, ধন্যবাদ আপনাকে। আমরা একটু রংপুরে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী ফখরুল শাহিন। ফখরুল, জানাবেন আসলে দুর্ভোগের চিত্র কতটা দেখছেন?
মিলা, প্রথমে জানিয়ে দিই সেটি হচ্ছে যে গত ২৪ ঘন্টায় পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে সেটি হচ্ছে যে রংপুরে যে তিস্তা নদী আছে ৩টি উপজেলার উপর দিয়ে বয়ে গেছে, এই তিস্তা নদীর পানি প্রায় 10 সেন্টিমিটার বেড়েছে। যদিও গতকাল এই পানি বৃদ্ধি কিছুটা বেশি ছিল, আজকে কিছুটা কমেছে। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে সেটি হচ্ছে যে কিছু কিছু এলাকায় যে বাঁধ আছে সেই বাঁধ কিন্তু ইতিমধ্যে ভাঙন শুরু হয়ে গেছে। আমি যেখানে আছি সেটি হচ্ছে যে মহিপুর তিস্তা সেতু রক্ষা যে বাঁধ সেটি আমরা দেখেছি গত বছরে 100 মিটার পর্যন্ত ভেঙেছে এবং এবার কিন্তু ভাঙ্গন অব্যাহত রয়েছে, প্রায় 30 মিটার পর্যন্ত এ পর্যন্ত ভেঙেছে। এবং এই ভাঙ্গন পরিদর্শন করতে ইতিমধ্যে ঢাকা থেকে এলজিইডির পরিদর্শক টিম এখানে এসে তারা পরিদর্শন করছেন, দেখছেন যে কি উপায়ে আসলে এটি সংস্কার করা যায়। যদিও এর আগে একটি বাঁশ দিয়ে পাইলিং করা হয়েছিল, সেই 1 বছরের আগেই সেই পাইলিং কিন্তু ভেঙে গেছে। এটা নিয়ে অনেক অভিযোগ রয়েছে যে এই কাজ আসলে অনিয়ম হয়েছে কিনা সে বিশেষজ্ঞরা বলছেন। এবং আবারও তারা পরিদর্শক টিম এসেছেন যে আবারও কিভাবে সংস্কার করা যায়, এই ভাঙ্গন কিভাবে রোধ করা যায়। এছাড়া রংপুরের যে কাউনিয়া উপজেলা আছে সেখানে তিস্তা নদী প্রবাহিত হয়েছে সেই উপজেলার উপর দিয়ে, এবং সেখানে গদাই গ্রামেও কিন্তু আমরা খোঁজ নিয়েছি, ভাঙন শুরু হয়েছে এবং স্থাপনাও কিন্তু ভাঙতে শুরু করেছে, এমনটাও কিন্তু আমরা খোঁজ পেয়েছি। এবং গঙ্গাচড়ার আরও কিছু বাঁধ আছে, শহর রক্ষা ডান্তির শহর রক্ষা বাঁধ, সেখানেও কিছু ভাঙন শুরু হয়েছে। 2-3 জায়গায় আসলে রংপুরের তিস্তা নদীর যে বাঁধ সেখানে ভাঙনের খবর আমরা পেয়েছি। এবং পানি বৃদ্ধির কারণে রংপুরের যে নিম্নাঞ্চল আছে, অতি নিম্নাঞ্চল বলে, যেটি হচ্ছে যে একেবারে নদীর কাছাকাছি যে অঞ্চল, সেখানে কিছু পানি আমরা গতকাল দেখেছি যে লোকালয়ে প্রবেশ করেছিল, কিন্তু আজকে সকালের মধ্যে সেই পানি নেমে গেছে। যদিও ফসলের যে ক্ষেত আছে সেই ফসলের ক্ষেতে আমরা এখনো পানি দেখতে পেয়েছি, বিভিন্ন ফসল আছে সেগুলো পানিতে তলিয়ে আছে। যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যে পানিতে তলিয়ে থাকা মানেই ক্ষতি হয়ে যাওয়া না, পানি যদি সরে যায় 2-3 দিনের মধ্যে তাহলে হয়তো ফসলগুলো রক্ষা পেতে পারে, কিন্তু দীর্ঘদিন যদি পানিতে তলিয়ে থাকে তাহলে এই ফসলগুলো নষ্ট হয়ে যাবে। তো এই ছিল এখানকার সর্বশেষ। মিলা, জি ধন্যবাদ আপনাকে। দর্শক, উজানের ঢলে বেশ কিছু নদীর পানি বাড়ছে, এ নিয়ে জানাতে কুড়িগ্রাম এবং রংপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা কাটাতে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণা করেছে সরকার। এতে আশাবাদী হয়ে উঠছেন সাধারণ মানুষ। বলেন, ব্যবসা বাণিজ্য প্রসারের পাশাপাশি আধুনিকায়ন হবে শহরের। নাগরিক দুর্ভোগ আর অবহেলার অবসান ঘটাতে মহাপরিকল্পনার কথা বলছেন নবনিযুক্ত প্রশাসক। উত্তরবঙ্গের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বগুড়া, তবু বছরের পর বছর অপরিকল্পিত নগরায়ন আর যানজটে নাকাল বাসিন্দারা। সিটি কর্পোরেশনে রূপান্তর করতে 2006 সালে বাড়ানো হয় বগুড়া পৌরসভার সীমানা, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তন ও বরাদ্দর অভাবে তেমন উন্নয়ন হয়নি শহরে। এখনও কাঁচা রাস্তা আছে 250 কিলোমিটার, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত 1/3 মানুষ। রাস্তা এবং ড্রেন, এই দুইটার সমস্যা সবচেয়ে বড় সমস্যা। রোড বাতি নাই, আর ড্রেন নাই, কিছু নাই। অল্প একটু পানি আসতে পারে, মনে করেন হাবুডু খাওয়া লাগে, আঙাড়ু পানি। খালি গাড়ি আর গাড়ি, আমরা কিছু আশেপাশে কিছু দেখি না গাড়ি ছাড়া। জনগণতে চলবে চলবে আস্তে ধীরে চলবে, চলতে পারে না কেউ। দুর্ভোগ ঘোচাতে সম্প্রতি দেশের 13তম সিটি কর্পোরেশন ঘোষণা করা হয় বগুড়াকে। নগরবাসীর আশা, রাস্তাঘাট, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি উন্নত হবে স্বাস্থ্যসেবা। বগুড়া মানুষের আশা যে এখানে যানজট নিরসন হবে, এখানে জীবন ব্যবস্থা অনেক ভালো হবে। যেহেতু আমাদের বগুড়ার সন্তান এখন দেশের দায়িত্বভার নিয়েছেন, এই জন্য আমরা বিশ্বাস করি যে উনি এই 17 বছর বঞ্চিত বগুড়ার উন্নয়নমূলক কাজ করবেন। সচেতন মহল মনে করেন এখানে নাগরিক সেবা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। যদিও সিটির প্রথম প্রশাসকের দাবি, তৈরি হচ্ছে মহাপরিকল্পনা। আমরা যে 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 সুবিধাগুলো আমরা বঞ্চিত হয়েছি, এগুলো অন্য অন্য জেলাতে যেগুলো সিটি কর্পোরেশন যে সুযোগগুলো পাচ্ছে ওগুলোতে সমতা চাচ্ছি। জিনিসগুলো একটা নিয়মের মধ্যে আনার জন্য আমি ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছি। অচিরেই মাস্টার প্ল্যান আসবে, সেই মাস্টার প্ল্যান মোতাবেক আমরা বগুড়াকে একটা সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। গেল 20 এপ্রিল বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া। দর্শক, এবারে হাম পরিস্থিতির খবর জানবো। সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল। শিমুল, সিলেটে হাম পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে কিনা, নতুন করে কোনো রোগী শনাক্তের খবর মিলেছে কিনা?
মিলা দেখুন, সিলেট অঞ্চলে আসলে হামের যে প্রকোপ তা এখন আসলে পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। প্রতিদিনই আসলে চিত্রগুলো বদলাচ্ছে। গত 24 ঘন্টায় যদিও সিলেট অঞ্চলে হামের উপসর্গ নিয়ে কোনো মৃত্যু আমরা এখনো দেখিনি, তবে এখন পর্যন্ত সিলেট অঞ্চলে 77 জন শিশু হাম এবং হামের উপসর্গ নিয়ে মারা গিয়েছে। এর মধ্যে 4 জন শিশু নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গিয়েছে, বাকি 73 জন হামের উপসর্গ নিয়ে মারা গিয়েছে। এখানে আরেকটি সংকটের বিষয় হচ্ছে শিশুদের পাশাপাশি কিন্তু এখন প্রাপ্তবয়স্করা কিন্তু হামের উপসর্গ নিয়ে সিলেট অঞ্চলের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে এবং ইতিমধ্যে একজন 22 বছর বয়সী তরুণী তিনি হামের উপসর্গ নিয়ে আমরা যে হাসপাতালে এখন রয়েছি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তিনি কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। এবং গত 24 ঘন্টায় কিন্তু সিলেটের বিভিন্ন হাসপাতালে 58 জন শিশু ভর্তি হয়েছে। এবং একই সাথে আপনি জানেন যে সিলেট অঞ্চলের 4টি জেলা হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট, এই 4 জেলার বিভিন্ন যে উপজেলা সদর হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, বিভাগীয় হাসপাতাল সহ বেসরকারি যে হাসপাতালগুলো রয়েছে সব হাসপাতাল মিলিয়ে এখন পর্যন্ত প্রায় 350 শিশু ভর্তি রয়েছে বলে আমাদেরকে স্বাস্থ্য অধিদপ্তর নিশ্চিত করেছে। এবং একই সাথে আপনি জানেন যে চলতি বছরের আজ 24 জুন পর্যন্ত সিলেট অঞ্চলে নিশ্চিতভাবে প্রায় 450 শিশু হামাক্রান্ত হয়েছে। এবং চিকিৎসকরা যেটা বলছেন, যেসব শিশুরা যে 77 জন শিশু মারা গিয়েছে তারা আসলে কেউই হামের যে টিকা রয়েছে তা নেওয়ার সুযোগ পাননি। এবং চিকিৎসকরা যারা অভিভাবক রয়েছেন তাদের প্রতি আহ্বান জানিয়েছেন এখনও আসলে যেসব শিশুরা 5 বছর বয়সী শিশুরা রয়েছে তারা যাতে নিকটস্থ যে ইপিআই কেন্দ্রগুলো রয়েছে সেখান থেকে যাতে আসলে দ্রুত সময়ের মধ্যে তারা যাতে হামের টিকাটা সংগ্রহ করেন সেই আহ্বান কর্তব্যরত যারা চিকিৎসকরা রয়েছে। এবং সিলেট বিভাগীয় শহরে 2টি হাসপাতালে ডেডিকেটেডভাবে হামের চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা যে হাসপাতাল রয়েছে এবং এটার পার্শ্ববর্তী সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে হামের চিকিৎসা দেওয়া হচ্ছে। মিলা, জি ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেট থেকে হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল। 13 বছর ধরে অনেকটা অভিভাবকহীন পর্যটন শহর কক্সবাজারের গুরুত্বপূর্ণ একটি সড়ক, যেখানে লাগেনি উন্নয়নের ছোঁয়া, পড়েনি একটি ইটও। ফলে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে মাত্র 2 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি। এতে দুর্ভোগে 3 ওয়ার্ডের 50,000 মানুষ। কোথাও গর্ত, কোথাও জমে আছে পানি, আবার কোথাও সড়কের চিহ্ন বোঝাই কঠিন। গত 13 বছর ধরে এমন করুণ অবস্থায় পড়ে থাকলেও একটা ইটও পড়েনি সড়কটিতে। সংস্কারের ছোঁয়া না পাওয়া সড়কটি এখন ব্যবহারযোগ্য হয়ে পড়েছে। অথচ এটি কক্সবাজার শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, যা শহরের কালার দোকান থেকে শুরু হয়ে পাহাড়তলি লাইট হাউস হয়ে মিলিত হয়েছে কলাতলি সড়কে, যার দৈর্ঘ্য 2.14 কিলোমিটার। একসময়ের কাঁচা রাস্তাটি 2013 সালের দিকে পাকা করে পৌর কর্তৃপক্ষ, কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠানের অনিয়ম ও পৌরসভার তদারকির অভাবে জোড়াতালি দিয়েই সে সময় কাজটি হয়েছিল, যা নির্মাণের বছর না পেরোতেই নষ্ট হতে শুরু করে। এরপর 13 বছরেও সড়কটিতে সংস্কারের ছোঁয়া লাগেনি। ফলে দুর্ভোগ মাথায় নিয়েই প্রতিদিন অন্তত 10 থেকে 12,000 মানুষ যাতায়াত করে এই সড়কে। কয়েকশোবার মাপজুপ করেছে কিন্তু উন্নয়নের কোনো ছোঁয়া দেখা যাচ্ছে না। আমাদের এই রাস্তাটা দুর্ভাগ্য, খুব কষ্টজনক ব্যাপার। আমরা বিগত 17 বছর ধরে শুনতেছি এই রাস্তার টেন্ডার হচ্ছে, যাতায়াত করার কষ্ট হইতেছে, স্কুল মাদ্রাসায় যাওয়া যাচ্ছে না, গাড়ি উল্টে পড়ে যাচ্ছে নানান দন্দমায়। বর্ষাকাল আসলে আমাদের বেহার দশা হয়ে যায়। আর মানুষের মাদ্রাসায় আসলে, স্কুলে আসলে বাচ্চাদের জন্য কষ্ট হয়। তবে আশার বাণী শুনিয়ে পৌর কর্তৃপক্ষ বলছে বিশ্বব্যাংকের অর্থায়নে এবার এলজিইডি এই সড়ক নির্মাণ কাজ বাস্তবায়ন করছে, যা আগামী 1.5 বছরের মধ্যে শেষ হবে। এলাকাবাসী যদি সহযোগিতা করেন তাহলে যেখানে 3 মিটার বা 4 মিটার আছে ওই জায়গায় আমরা 5 মিটারও করতে পারব, যেহেতু আমাদের প্রজেক্টে সর্বোচ্চ 6 মিটার পর্যন্ত আমরা ধরা আছে। স্থানীয়রা বলছে সংস্কারের স্বচ্ছতা নিশ্চিতে পৌরসভা তদারকি না করলে আগের মতোই মানহীন হবে কাজ, এতে কমবে না জনদুর্ভোগ। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। দেশের বাইরের খবর জানাবো। কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো থেকে ডোনাল্ড ট্রাম্পকে বিরত রাখতে প্রস্তাবে অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। 50-48 ভোটে প্রস্তাবটি অনুমোদিত হয়। যদিও এটি আইনি বাধ্যবাধকতা তৈরি করে না, তবে ট্রাম্পের ইরান নীতি নিয়ে কংগ্রেসে বাড়তে থাকা উদ্বেগের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে এই প্রস্তাবকে। এর আগে প্রতিনিধি পরিষদও চলতি মাসে একই ধরনের প্রস্তাব পাশ করে, যদিও ট্রাম্প এই ভোটকে অর্থহীন ও ভুল সময়ে নেওয়ার সিদ্ধান্ত বলে
আখ্যা দেন। এদিকে ইরান যুদ্ধে ব্যবহৃত অস্ত্র ও সামরিক সরঞ্জাম মজুতের জন্য কংগ্রেসের কাছে $80 বিলিয়ন অতিরিক্ত বরাদ্দ চেয়েছে পেন্টাগন। এবারের ফিফা বিশ্বকাপের ফাইনালে পুরস্কার বিতরণ মঞ্চে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দর্শক হিসেবে শুধু খেলা উপভোগী নয়, চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেবেন শিরোপা। বিষয়টি নিশ্চিত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আগামী 19 জুলাই নিউ জার্সিতে গড়াবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। সেখানে বিজয়ী দলের অধিনায়কের হাতে যৌথভাবে ট্রফি তুলে দেবেন ট্রাম্প ও ইনফান্তিনো। সাম্প্রতিক বিশ্বকাপগুলোতে এককভাবে ট্রফি দিয়ে আসছিলেন ফিফা সভাপতি, তবে এবার সেই প্রথা ভেঙে ট্রফি প্রদানে যুক্ত হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। দর্শক, এই ছিল সকাল 11টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।